শুরু করার আগে একটা ছোট্ট কথা বলতে চাই। এই ভিডিওর কিছু কথা হয়তো আপনাকে অস্বস্তি দিতে পারে, হয়তো এমন কিছু প্রশ্ন তুলবে যা আপনি অনেক দিন এড়িয়ে গেছেন। যদি কোনো শব্দ আপনার মনে আঘাত করে, তার জন্য আগেই ক্ষমা চাইছি। আমাদের উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয়, বরং সত্যের সামনে দাঁড়ানোর সাহস দেওয়া। তবুও যদি কোনো শব্দ আপনাকে কষ্ট দেয়, আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। কমফর্ট জোন ছাড়ার পর কেন প্রথমে সবকিছু ভেঙে পড়ে? কেন মনে হয় ভুল সিদ্ধান্ত নিয়েছি? কমফর্ট জোন শুধু জায়গা নয়, এটা তোমার পুরনো পরিচয়। তুমি যখন সেটা ছাড়ো, তুমি শুধু অভ্যেস না, নিজের এক সংস্করণকেই বিদায় দাও। মনোবিজ্ঞানে একটা ধারণা আছে, পরিচয় ভাঙলে মস্তিষ্ক অস্থির হয়, কারণ সে স্থিতিশীলতা চায়। তুমি যখন বদলাও, তোমার ভেতরের সিস্টেম রিবেল করে। আজকের সমাজে অনেকে নতুন ব্যবসা শুরু করে, প্রথমে লস হয়। অনেকে টক্সিক সম্পর্ক ছাড়ে, প্রথমে একাকিত্ব বাড়ে। অনেকে নিজের মত প্রকাশ শুরু করে, প্রথমে সমালোচনা আসে। বাইরে ঝড় ওঠে কারণ ভেতরে কাঠামো বদলাচ্ছে। ব্রহ্মাণ্ড কেন কমফর্ট জোনের বাইরে ঝড় তোলে? কারণ স্থিরতা ভাঙলেই শক্তি তৈরি হয়। বীজ যখন মাটির নিচে ফাটে, ওটা ধ্বংস না, ওটা জন্ম। তুমি যখন অজানায় ঢোকো, তোমার মস্তিষ্ক থ্রেট মোডে যায়, হৃদস্পন্দন বাড়ে, সন্দেহ বাড়ে, আত্মবিশ্বাস কমে। কিন্তু এটা ব্যর্থতার সংকেত না, এটা অভিযোজনের প্রক্রিয়া। কমফোর্ট জোনের সবচেয়ে বড় মিথ্যা, ওটা তোমাকে বলে বাইরে গেলে সব হারাবে। কিন্তু সত্যি হল, ভেতরে থাকলে তুমি নিজেকেই হারাবে। বড় পরিবর্তন মানে বড় লাফ না, মানেই প্রতিদিনের ছোট সাহস, একটা নতুন স্কিল শেখা, একটা কঠিন কথোপকথন শুরু করা, একটা না বলা। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি এখন অস্থির? এই অস্থিরতা কি ধ্বংসের নাকি রূপান্তরের? যদি তুমি এখন পরিবর্তনের মাঝখানে থাকো, কমেন্টে লেখো, আমি প্রক্রিয়ায় আছি। দেখি কতজন লড়ছে চুপচাপ। পরের পাটে বলবো, কিভাবে বুঝবে তুমি সত্যিই বাড়ছ নাকি শুধু পালাচ্ছ অন্য এক কমফর্ট জোনে। তুমি কি সত্যিই বাড়ছ, নাকি শুধু এক কমফর্ট জোন ছেড়ে আরেক কমফর্ট জোনে ঢুকছ? কমফর্ট জোন শুধু নিরাপত্তা না, এটা পরিচিত অনুভূতির আসক্তি। কখনো তুমি ব্যথায় অভ্যস্ত হয়ে যাও, কখনো তুমি একাকিত্বেই নিরাপদ বোধ করো। তখন তুমি ভাবো তুমি বদলাচ্ছ, আসলে তুমি শুধু পরিবেশ বদলাচ্ছ। মন এমন জায়গায় থাকতে চায় যেখানে ফলাফল অনুমান করা যায়। তাই তুমি ঝুঁকি নাও, কিন্তু এমন ঝুঁকি যেখানে গভীরে যেতে হয় না। এটাই ফলস গ্রোথ। বাস্তব জীবনে কেউ চাকরি ছাড়ে স্বাধীনতার জন্য, কিন্তু সারা দিন সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকে। কেউ সম্পর্ক ছাড়ে সম্মানের জন্য, কিন্তু নিজের আচরণ বদলায় না। বাইরে পরিবর্তন, ভেতরে একই প্যাটার্ন। ব্রহ্মাণ্ডের পরীক্ষা। জীবন তোমাকে বারবার একই পরিস্থিতি দেয়, যতক্ষণ না তুমি ভেতরের শিক্ষা নাও। কারণ ব্রহ্মাণ্ড পরিবেশ বদলায় না, তোমাকে বদলাতে চায়। সত্যিকারের বৃদ্ধি কেমন লাগে জানো? এটা উত্তেজনাপূর্ণ নয়, এটা গর্বের নয়, এটা নীরব, কখনো একাকী, কখনো সন্দেহে ভরা। কিন্তু এর মধ্যে গভীর সততা থাকে। কমফোর্ট জোনের সবচেয়ে বড় মিথ্যা, ওটা তোমাকে বলে তুমি অনেক দূর চলে এসছ। কিন্তু প্রশ্ন হল, তুমি কি গভীরে গেছ? আজ থেকে একটা কাজ করো, বাইরের পরিবর্তনের আগে ভেতরের প্রতিক্রিয়া বদলাও। পরিস্থিতি একই থাকলেও যদি তোমার প্রতিক্রিয়া বদলে যায়, তুমি সত্যিই বড় হচ্ছ। নিজেকে জিজ্ঞেস করো, আমি নতুন চ্যালেঞ্জ নিচ্ছি নাকি শুধু পুরনো প্যাটার্নকে নতুন নামে ডাকছি? কমেন্টে লেখো, আমি ভেতর থেকে বদলাব। দেখি কতজন সত্যিকারের গ্রোথ চায়। পরের সিরিজে বলবো কিভাবে নিজের ভেতরের প্যাটার্ন ভাঙতে হয়, ধীরে, গভীরভাবে, স্থায়ীভাবে। কারণ সত্যিকারের শক্তি শব্দে নয়, অভ্যন্তরীণ পরিবর্তনে।
তুমি কি কখনো খেয়াল করেছ তুমি ব্যস্ত কিন্তু এগোচ্ছ না, তুমি ক্লান্ত কিন্তু সন্তুষ্ট না, তুমি চেষ্টা করছ কিন্তু গভীরে একটা শূন্যতা রয়ে যাচ্ছে? কেন এমন হয়? কারণ সব অগ্রগতি বৃদ্ধি নয়, সব গতি উন্নতি নয়, সব পরিবর্তন রূপান্তর নয়। আজ আমরা কথা বলবো ব্যস্ততার কমফর্ট জোন নিয়ে। কমফর্ট জোন মানেই শুধু অলসতা নয়, অনেক সময় এটা অতিরিক্ত ব্যস্ততা। তুমি কাজ করছ, তুমি দৌড়াচ্ছ, তুমি পরিকল্পনা করছ, তুমি লক্ষ্য সেট করছ, কিন্তু তুমি কি থেমে দেখছ কেন করছ? ব্যস্ত থাকা সহজ, নিজেকে প্রশ্ন করা কঠিন। ব্যস্ততা তোমাকে অনুভব করতে দেয় না তুমি ভিতরে কি এড়িয়ে যাচ্ছ। কখনো তুমি কাজ দিয়ে ব্যথা ঢাকো, কখনো লক্ষ্য দিয়ে একাকিত্ব ঢাকো, কখনো সাফল্যে স্বপ্ন দিয়ে অপূর্ণতা ঢাকো। এই ব্যস্ততাই হয়ে যায় নতুন কমফর্ট জোন। মস্তিষ্ক এমন কাজ পছন্দ করে যেখানে তৎক্ষণাৎ ডোপামিন মেলে। নোটিফিকেশন, লাইক, নতুন টাস্ক শেষ করা, এই ছোট ছোট রিওয়ার্ড তোমাকে মনে করায় তুমি এগোচ্ছ। কিন্তু গভীর পরিবর্তন ধীর, নীরব, অনেক সময় বিরক্তিকর। তাই মন তাড়াতাড়ি ফল দেয় এমন কাজ বেছে নেয়। এটাই প্রোডাক্টিভ এসকেপ। তুমি কাজ করছ কিন্তু আসল কাজটা এড়িয়ে যাচ্ছ। আজকের সমাজে দেখো, কেউ নিজের স্বপ্ন নিয়ে কাজ করতে চায় কিন্তু সারাদিন কন্টেন্ট কনজিউম করে। কেউ বই লিখতে চায় কিন্তু রিসার্চ করতে করতে বছর কেটে যায়। কেউ শরীর ঠিক করতে চায় কিন্তু পারফেক্ট প্ল্যান বানাতে বানাতে শুরুই করে না। সবাই ব্যস্ত, কিন্তু গভীরভাবে অগ্রসর কজন? ব্যস্ততা এখন স্ট্যাটাস, নীরব অগ্রগতি এখন বিরল। ব্রহ্মাণ্ড কেন ব্যস্ততার মাঝে নীরব থাকে? কারণ ব্রহ্মাণ্ড শব্দে সাড়া দেয় না, সাড়া দেয় অভ্যন্তরীণ সামঞ্জস্যে। তুমি বাইরে যত দৌড়াও, ভেতরে যদি বিভ্রান্ত হও, তাহলে ফলাফলও বিভ্রান্ত হবে। প্রকৃতিতে দেখো, গাছ রাতারাতি বড় হয় না, পাহাড় তাড়াহুড়ো করে না, নদী শব্দ না করেও পথ বানায়। সত্যিকারের বৃদ্ধি চিৎকার করে না, ধীরে, গভীরে, স্থিরভাবে কাজ করে। তুমি যখন থামো, তখন অস্বস্তি শুরু হয়, কারণ তখন তোমাকে নিজের অনুভূতির মুখোমুখি হতে হয়। নীরবতা অস্বস্তিকর, কারণ সেখানে অজুহাত নেই। তুমি বুঝতে শুরু করো তুমি আসলে কি এড়িয়ে যাচ্ছ। হয়তো ব্যর্থতার ভয়, হয়তো প্রত্যাখ্যানের ভয়, হয়তো নিজের সম্ভাবনার ভয়। হ্যাঁ, সম্ভাবনার ভয়ও সত্যি, কারণ যদি তুমি সত্যিই চেষ্টা করো আর সফল না হও, এই প্রশ্নটাই তোমাকে ব্যস্ত রাখে কিন্তু গভীরে যেতে দেয় না। কমফোর্ট জোনের সবচেয়ে বড় মিথ্যা এটা বলে, তুমি অনেক কিছু করছো তাই তুমি ঠিক আছো। কিন্তু প্রশ্ন হল, তুমি কি সঠিক জিনিসটা করছো? তুমি কি সেই এক কাজটা করছো যেটা সত্যিই তোমাকে বদলাবে? নাকি তুমি 10টা ছোট কাজ দিয়ে একটা বড় সত্য এড়িয়ে যাচ্ছ? ব্যস্ততা অনেক সময় অস্বস্তি থেকে পালানোর মার্জিত উপায়। আজ বড় কিছু করো না, আজ শুধু একটাই কাজ করো। সেই কাজটা শুরু করো যেটা তুমি দীর্ঘদিন এড়িয়ে চলেছ। 5 মিনিট করো, 10 মিনিট করো, কিন্তু করো। কারণ গভীর পরিবর্তন এক লাফে আসে না, এটা আসে ধারাবাহিক ছোট সত্যের মাধ্যমে। প্রতিদিন একটু সাহস, প্রতিদিন একটু সততা। একটা ছোট্ট অনুরোধ, যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও হালকা একটা নাড়া দিয়ে যায়, তাহলে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ইচ্ছে হলে একটা লাইক করে দিও। আর যদি মনে হয় এই সিরিজটা আরও গভীরে যেতে পারে, তাহলে মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা তাড়াহুড়ো করব না। তুমি কি সত্যি নিজের মতো বাড়ছ, নাকি তুমি এমন এক চরিত্রে অভিনয় করছ যেটা তোমাকে শিখিয়ে দেওয়া হয়েছে? একটা প্রশ্ন করো, তুমি যে মানুষটা এখন, সে কি জন্মগত নাকি তৈরি? আর যদি তৈরি হয়, তাহলে কে তৈরি করেছে? তুমি
নাকি পরিবেশ? আজ আমরা কথা বলবো পরিচয়ের কারাগার নিয়ে। কমফোর্ট জোন শুধু অভ্যেস না, এটা পরিচয়। তুমি নিজেকে বলো, আমি এমনই, আমি ইন্ট্রোভার্ট, আমি লাজুক, আমি রাগী, আমি অলস, আমি দুর্বল। এই শব্দগুলো ধীরে ধীরে তোমার আচরণ হয়ে যায়। তুমি আর যাচাই করো না এগুলো সত্যি কিনা, কারণ পরিচয় নিরাপদ। যখন তুমি নিজেকে একটা লেবেল দাও, তখন তোমাকে আর নতুন করে চেষ্টা করতে হয় না। তুমি ভুল করলে বলো, আমি তো এমনই। এই এমনই সবচেয়ে বড় কারাগার। মনোবিজ্ঞানে বলা হয়, মানুষ তার পরিচয়ের সাথে সামঞ্জস্য রেখে আচরণ করে। তুমি যদি বিশ্বাস করো তুমি আত্মবিশ্বাসী নও, তাহলে তোমার মস্তিষ্ক এমন প্রমাণ খুঁজবে যা সেটা সত্যি করে। এটা আইডেন্টিটি কনসিস্টেন্সি বায়াস। তুমি নিজেকে যেভাবে দেখো, তুমি তেমনই সিদ্ধান্ত নাও, এবং সেই সিদ্ধান্ত আবার তোমার পরিচয়কে শক্ত করে। একটা চক্র তৈরি হয়: পরিচয়, আচরণ, ফলাফল, আবার পরিচয়। এই চক্র না ভাঙলে ফলাফল বদলায় না। আজকের সমাজে দেখো, কেউ নিজেকে বলে, আমার দিয়ে ব্যবসা হবে না, তাই সে চেষ্টা করে না। আর না করার ফলাফল তার বিশ্বাসকে সত্যি করে। কেউ নিজেকে বলে, আমি সম্পর্ক টিকিয়ে রাখতে পারি না, তাই ছোট সমস্যায়ও সে পালিয়ে যায়। ফলাফল আরেকটা ভাঙা সম্পর্ক, আবার প্রমাণ আমি তো এমনই। কেউ নিজেকে বলে, আমি গড়পড়তা, তাই সে বড় সুযোগ এড়ায়, কারণ বড় হলে নিজের গল্প বদলাতে হবে। ব্রহ্মাণ্ড কেন একই অভিজ্ঞতা ফিরিয়ে দেয়? কারণ তুমি একই পরিচয় নিয়ে, একই শক্তি নিয়ে একই প্রতিক্রিয়া দিচ্ছ। প্রকৃতিতে যেমন একই বীজ থেকে একই গাছ জন্মায়। তুমি যদি নিজের পরিচয় না বদলাও, ফলাফল বদলাবে কিভাবে? ব্রহ্মাণ্ড তোমাকে শাস্তি দেয় না, সে শুধু প্রতিফলন দেয়। তুমি যা হয়ে উঠেছ, তুমি সেটাই দেখো। পরিচয় বদলানো সবচেয়ে অস্বস্তিকর কাজ, কারণ এটা শুধু অভ্যেস বদলানো না, এটা নিজের গল্প বদলানো। যখন তুমি বলো, আমি এখন থেকে সাহসী হব, তখন তোমার ভেতরের পুরনো পরিচয় প্রতিরোধ করে। সে বলে, এটা তুমি না। তখন সন্দেহ বাড়ে, ভয় বাড়ে, বিভ্রান্তি বাড়ে। কিন্তু এই অস্বস্তি পরিচয় ভাঙার প্রক্রিয়া। যেমন সাপ পুরনো চামড়া ছাড়ে, তেমনি মানুষও পুরনো পরিচয় ছাড়ে। এটা আরামদায়ক না, কিন্তু প্রয়োজনীয়। কমফোর্ট জোনের সবচেয়ে বড় মিথ্যে বলে, তুমি যেমন আছো তেমনই থাকো, সেটাই স্বাভাবিক। কিন্তু সত্যি হল, মানুষ স্থির না, তুমি গতিশীল, তুমি পরিবর্তনশীল, তুমি সম্ভাবনাময়। আমি এমনই, এই বাক্যটাই তোমাকে ছোট রাখে, কারণ এটা দরজা বন্ধ করে দেয়। পরিচয় একদিনে বদলায় না। আজ থেকে শুধু একটা কাজ করো, নিজেকে নতুনভাবে পরিচয় দাও। বলতে শুরু করো, আমি শিখছি, আমি বাড়ছি, আমি চেষ্টা করছি। এই শব্দগুলো ধীরে ধীরে নতুন আচরণ তৈরি করবে। প্রতিদিন ছোট প্রমাণ বানাও যে তুমি বদলাচ্ছ। একটা ছোট সাহস, একটা ছোট ডিসিপ্লিন, একটা ছোট সততা। পরিচয় কাজ দিয়ে তৈরি হয়। আজ একটা কাগজ নাও, লেখো, তুমি নিজের সম্পর্কে কোন 3টে লেবেল ব্যবহার করো। তার পাশে লিখো, এই লেবেলগুলো কি তোমাকে সাহায্য করছে নাকি আটকে রাখছে। তারপর একটা নতুন লেবেল বেছে নাও, যেটা তুমি হতে চাও। আগামী 30 দিন সেই পরিচয় অনুযায়ী ছোট কাজ করো। দেখবে গল্প বদলাতে শুরু করেছে। কমেন্টে লিখো, তুমি কোন পুরনো পরিচয় ছাড়তে চাও আর কোন নতুন পরিচয় নিতে চাও। দেখি কতজন নিজেদের কারাগার চিনতে পেরেছে। পরের পাঠে বলবো, কেন অনেক সময় তুমি পরিচয় বদলাতে চাইলেও আবার পুরনো অবস্থায় ফিরে যাও। কারণ শুধু মানসিক সিদ্ধান্ত যথেষ্ট না, অবচেতন মন আরও গভীরে কাজ করে। তুমি কি খেয়াল করেছ, তুমি বদলাতে চাও,
কিন্তু কয়েকদিন পর আবার পুরনো জায়গায় ফিরে যাও। তুমি সিদ্ধান্ত নাও, তুমি অনুপ্রাণিত হও, তুমি শুরু করো। তারপর হঠাৎ কিছু একটা তোমাকে টেনে নামায়। প্রশ্ন হল, তুমি কি দুর্বল, নাকি কিছু গভীরতর কাজ করছে? আজ আমরা ঢুকব তোমার অবচেতন প্রোগ্রামিংয়ের ভেতরে। তোমার কমফর্ট জোন শুধু অভ্যেসে না, এটা তোমার অবচেতনে। তুমি ছোটবেলায় যা শুনেছ, যা দেখেছ, যা অনুভব করেছ, সব মিলে তৈরি হয়েছে একটা অদৃষ্ট স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্ট তোমাকে বলে, টাকা বিপজ্জনক, মানুষ বিশ্বাসযোগ্য না, আমি যথেষ্ট না, ভালোবাসা টেকে না, সফলতা টেনশন আনে। তুমি সচেতনভাবে বদলাতে চাও, কিন্তু অবচেতন বলে, না, এটা নিরাপদ না। এটাই আসল টানাপোড়েন। মস্তিষ্কের অবচেতন অংশ তোমার ৯০% আচরণ নিয়ন্ত্রণ করে। তুমি সচেতনভাবে যা ভাবো, তার চেয়ে অনেক বেশি শক্তিশালী তোমার ভেতরের পুরনো বিশ্বাস। এই বিশ্বাসগুলো তৈরি হয় বারবার অভিজ্ঞতা থেকে। একবার যদি তুমি ব্যর্থ হও আর সেটা গভীরভাবে অনুভব করো, তোমার অবচেতন সেটাকে নিয়ম বানায়। সে বলে, এটা আবার হবে। তাই তুমি চেষ্টা করার আগেই ভেতরে ভয় তৈরি হয়। এটা অলসতা না, এটা প্রোগ্রামিং। আজকের সমাজে দেখো, কেউ সফল হতে চায়, কিন্তু সুযোগ এলে সে নিজেই নষ্ট করে ফেলে। কেউ ভালো সম্পর্ক চায়, কিন্তু যখন ভালো মানুষ পায় সে অযথা সন্দেহ করে। কেউ আত্মবিশ্বাসী হতে চায়, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে সে চুপ করে যায়। বাইরে সে চায় পরিবর্তন, ভেতরে তার প্রোগ্রাম বলে, এই লেভেল পর্যন্তই নিরাপদ। এটাকে বলে সেলফ স্যাবোটাজ। তুমি নিজেকে থামাও, কারণ অবচেতন নিরাপত্তা চায়। ব্রহ্মাণ্ড কেন একই ফলাফল ফিরিয়ে দেয়? কারণ তুমি একই ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করছ। তুমি বাইরে নতুন কাজ করছ, কিন্তু ভেতরে পুরনো বিশ্বাস বহন করছ। প্রকৃতিতে যেমন একই সুরে বাজালে একই কম্পন ফিরে আসে। তুমি যদি বিশ্বাস করো তুমি যথেষ্ট না, তাহলে তুমি এমন আচরণ করবে যা সেই বিশ্বাসকে সত্যি করবে। ব্রহ্মাণ্ড তোমার কথায় নয়, তোমার শক্তিতে সাড়া দেয়। আর শক্তি আসে বিশ্বাস থেকে। যখন তুমি নতুনভাবে আচরণ করো, অবচেতন অ্যালার্ম বাজায়। সে বলে, এটা পরিচিত না, এটা ঝুঁকিপূর্ণ, ফিরে যাও। এই সময়ে তুমি অনুভব করো অকারণ ক্লান্তি, অযথা সন্দেহ, হঠাৎ প্রোক্রাস্টিনেশন। এগুলো অলসতা না, এগুলো প্রতিরোধ। তুমি নতুন পরিচয় নিতে চাও, কিন্তু পুরনো প্রোগ্রাম নিজেকে বাঁচাতে চায়। এই অস্বস্তির মাঝেই রিপ্রোগ্রামিং শুরু হয়। কমফোর্ট জোনের সবচেয়ে বড় মিথ্যা এটা বলে, তুমি বদলাতে পারো না, তুমি এমনই। কিন্তু সত্যি হল, তুমি জন্ম থেকেই প্রোগ্রামড না, তুমি শিখেছ, আর যা শিখেছ তা আবার শেখা যায়। তুমি স্থির নও, তুমি অভিযোজ্য। অবচেতন একদিনে বদলায় না। আজ থেকে একটা কাজ করো, নতুন বিশ্বাসের ছোট প্রমাণ বানাও। যদি তুমি ভাবো, আমি যথেষ্ট না, তাহলে প্রতিদিন একটা ছোট কাজ করো, যা প্রমাণ করে তুমি সক্ষম। যদি তুমি ভাবো, আমি পারব না, তাহলে ছোট চ্যালেঞ্জ নাও, যেখানে ব্যর্থ হলেও ভাঙবে না। অবচেতন যুক্তি বোঝে না, সে অভিজ্ঞতা বোঝে। তাই নতুন অভিজ্ঞতা তৈরি করো। চোখ বন্ধ করে ভাবো, তোমার জীবনে কোন বিশ্বাসটা বারবার একই ফলাফল তৈরি করছে। লিখে ফেলো, আমি বিশ্বাস করি ড্যাশ। তারপর প্রশ্ন করো, এই বিশ্বাস কি সত্যি, নাকি এটা পুরনো অভিজ্ঞতার ছাপ? আগামী ৭ দিন এই বিশ্বাসের বিপরীত একটা ছোট কাজ করো। দেখবে ভেতরের প্রোগ্রাম কাঁপতে শুরু করেছে। কমেন্টে লিখো, তোমার কোন বিশ্বাসটা তোমাকে আটকে রেখেছে। আমি যথেষ্ট না, আমি দেরি করে ফেলেছি, আমার ভাগ্য খারাপ,
লিখো, স্বীকার করাই প্রথম ধাপ। পরের পার্টে বলবো কিভাবে অবচেতনকে ধীরে ধীরে নতুন পরিচয়ের সাথে সামঞ্জস্য করানো যায়। কারণ শুধু জানলেই হবে না, চর্চা লাগবে, পদ্ধতি লাগবে, ধৈর্য লাগবে। যদি তোমার অবচেতনই তোমার জীবন চালায়, তাহলে প্রশ্ন হল, তুমি কি ড্রাইভার নাকি যাত্রী? তুমি কি নিজের মস্তিষ্ক ব্যবহার করছ, নাকি তোমার পুরনো প্রোগ্রাম তোমাকে ব্যবহার করছে? আজ আমরা কথা বলবো কিভাবে অবচেতনকে ধীরে ধীরে রিওয়ায়ার করা যায়। কারণ জ্ঞান যথেষ্ট না, পুনরাবৃত্তি দরকার, রিচুয়াল দরকার। তোমার মস্তিষ্ক শক্তি বাঁচাতে চায়, যা বারবার করো তা অটোমেটিক হয়ে যায়। তাই পুরনো চিন্তা, পুরনো প্রতিক্রিয়া, পুরনো ভয় সব অটোপাইলটে চলে। এই অটোপাইলটই তোমার কমফর্ট জোন। এটা পরিচিত, এটা দ্রুত, এটা কম শক্তি খরচ করে। তাই নতুন কিছু করতে গেলে তুমি ক্লান্ত হয়ে পড়ো, কারণ নতুন নিউরাল পথ এখনও শক্ত না। রিওয়ায়ারিং কিভাবে কাজ করে? নিউরোপ্লাস্টিসিটি বলে মস্তিষ্ক পরিবর্তনশীল। তুমি যা বারবার ভাবো, যা বারবার করো, যা বারবার অনুভব করো, সেটাই শক্ত হয়। নিউরনস দ্যাট ফায়ার টুগেদার ওয়ার টুগেদার, মানে একই চিন্তা প্লাস একই অনুভূতি প্লাস একই কাজ বারবার করলে একটা নতুন পথ তৈরি হয়। তাই শুধু ইতিবাচক কথা বললে হবে না, অনুভূতি যুক্ত করতে হবে, কাজ যুক্ত করতে হবে। জানার সাথে অভিজ্ঞতা না থাকলে রিওয়ায়ার হয় না। বাস্তব জীবনে অনেকে মোটিভেশনাল ভিডিও দেখে, অনেকে বই পড়ে, অনেকে কোর্স করে, কিন্তু কয়জন প্রতিদিন ছোট রিচুয়াল ধরে রাখে? তুমি যদি প্রতিদিন একই নেতিবাচক সেলফ টক করো, তাহলে একদিনের অনুপ্রেরণা কিছুই বদলাবে না। কেউ যদি প্রতিদিন 5 মিনিট আত্মবিশ্বাসের কাজ করে, ধীরে ধীরে সে বদলাবে। কারণ ধারাবাহিকতা অনুভূতিকে প্রোগ্রামে বদলায়। ব্রহ্মাণ্ড ও পুনরাবৃত্তি লক্ষ্য করে। প্রকৃতিতে দেখো, সূর্য প্রতিদিন ওঠে, জোয়ার ভাটা নিয়মিত, ঋতুচক্রে চলে। প্রকৃতি রিচুয়াল ফলো করে, তাই ফল আসে। তুমি যদি অস্থির হও, আজ একরকম কাল আরেক রকম, তাহলে ফলও অস্থির হবে। স্থিতি তৈরি হয় পুনরাবৃত্তিতে। প্র্যাকটিক্যাল পদ্ধতি হল এখন আসল অংশ। রিওয়ায়ারিং মানে ছোট কিন্তু শক্তিশালী রিচুয়াল। 1. মর্নিং আইডেন্টিটি স্টেটমেন্ট। ঘুম থেকে উঠে বলো, আমি শিখছি, আমি সক্ষম, আমি বাড়ছি। শুধু বলো না, অনুভব করার চেষ্টা করো। 2. মাইক্রো কারেজ প্র্যাকটিস। প্রতিদিন একটা ছোট ভয়ের মুখোমুখি হও, ছোট কিন্তু ইচ্ছাকৃত। 3. ইভিনিং রিফ্লেকশন। রাতে লিখো, আজ আমি কোন কাজ দিয়ে আমার নতুন পরিচয় প্রমাণ করেছি। 4. ইমোশন পেয়ারিং। নতুন আচরণের সাথে ছোট সাফল্যের অনুভূতি জুড়ে দাও, মস্তিষ্ক আবেগ মনে রাখে। 5. ট্রিগার অ্যাওয়ারনেস। কোন পরিস্থিতিতে পুরনো প্রোগ্রাম চালু হয়, সেগুলো নোট করো। সচেতনতা অটোপাইলট ভাঙে। কমফোর্ট জোনের সবচেয়ে বড় মিথ্যে এটা বলে তুমি একদিনে বদলাতে পারো। না, বড় সিদ্ধান্ত ছোট পুনরাবৃত্তি ছাড়া টেকে না। তুমি যতবার পুরনো আচরণে ফিরে যাও, হতাশ হও না। সেটা প্রমাণ পুরনো পথ এখনও শক্ত। তোমার কাজ নতুন পথ শক্ত করা। আজ 1% বদলাও, আগামীকাল আবার 1%। 30 দিনে 30% না, 30 দিনের নতুন ভিত্তি। মনে রেখো, গভীর পরিবর্তন চিৎকার করে না, এটা ধীরে, নীরবে, অদৃশ্যভাবে কাজ করে। একদিন হঠাৎ তুমি বুঝবে তুমি আগের মতো প্রতিক্রিয়া দিচ্ছ না। এটাই রিওয়ায়ারিং। আজ থেকেই 7 দিনের একটা রিচুয়াল ঠিক করো। একটা, বড় কিছু না, শুধু ধারাবাহিক। 7 দিন পরে দেখো তোমার ভেতরের প্রতিক্রিয়ায় কিছু বদল এসেছে কিনা। কমেন্টে লিখো তোমার 7 দিনের রিচুয়াল কি। আমি পড়ব আর দেখব কে সত্যিই প্রক্রিয়ায় নামছে।
পরের পার্টে বলবো কেন অনেক সময় তুমি রিচুয়াল শুরু করেও মাঝপথে ছেড়ে দাও। কারণ সমস্যা ইচ্ছে শক্তিতে না, সমস্যা শক্তির ব্যবস্থাপনায়। খেয়াল করেছ, তুমি জানো কি করতে হবে, তবুও করো না। তোমার প্ল্যান আছে, তোমার লক্ষ্য আছে, তোমার ইচ্ছেও আছে, তবুও মাঝপথে থেমে যাও। সমস্যা কি ইচ্ছা শক্তির নাকি শক্তির? আজ আমরা কথা বলবো এনার্জি ডিসিপ্লিন নিয়ে। কারণ জীবন বদলায় সময়ের ব্যবস্থাপনায় না, শক্তির ব্যবস্থাপনায়। তোমার কমফোর্ট জোন শুধু চিন্তায় না, এটা শক্তির ব্যবহারেও। তুমি দিনের শুরুতেই সব শক্তি খরচ করে ফেলো, ফোনে, অপ্রয়োজনীয় কথায়, ছোট ছোট সিদ্ধান্তে। তারপর যখন গুরুত্বপূর্ণ কাজের সময় আসে, তুমি ক্লান্ত। মন বলে, আজ না, কাল। এটাই শক্তির কমফর্ট জোন। সহজ কাজে শক্তির খরচ, কঠিন কাজে এড়িয়ে চলা। শক্তির বিজ্ঞান অনুযায়ী মানুষের ইচ্ছা শক্তি সীমিত। এটা ব্যাটারির মতো। যত বেশি ছোট সিদ্ধান্ত নাও, তত বেশি শক্তি কমে। এটাকে বলে ডিসিশন ফাটিগ। তাই দিনের শেষে তুমি দুর্বল সিদ্ধান্ত নাও। তুমি ভেবেছিলে তুমি অলস, আসলে তুমি ক্লান্ত। শক্তি না থাকলে শৃঙ্খলা টেকে না। আজকের সমাজে দেখো, মানুষ ঘুম থেকে উঠে প্রথমে ফোন চেক করে। নোটিফিকেশন, খবর, সোশ্যাল মিডিয়া। মস্তিষ্ক সাথে সাথে উত্তেজিত হয়, ডোপামিন ওঠানামা করে। তারপর দিনের গুরুত্বপূর্ণ কাজে মন স্থির থাকে না। কেউ জিমে যেতে চায়, কেউ পড়াশুনো করতে চায়, কেউ নিজের স্বপ্নে কাজ করতে চায়। কিন্তু সারা দিনের ছড়ানো শক্তির পর ভেতরে আর আগুন থাকে না। তারপর মানুষ ভাবে, আমি ডিসিপ্লিনড না। আসলে সে শক্তি সুরক্ষিত করেনি। ব্রহ্মাণ্ড ও শক্তির নিয়ম অনুযায়ী প্রকৃতিতে সবকিছু হল শক্তির বিনিময়। সূর্য শক্তি দেয়, গাছ শক্তি সঞ্চয় করে, নদী শক্তি প্রবাহিত করে। কিন্তু কোথাও অপচয় নেই। প্রকৃতি জানে শক্তি মূল্যবান। তুমি যদি নিজের শক্তি অকারণে ছড়িয়ে দাও, তাহলে তোমার গভীর লক্ষ্য শক্তিহীন হয়ে পড়বে। ব্রহ্মাণ্ড তোমাকে থামায় না, তুমি নিজেই ক্লান্ত হয়ে থেমে যাও। এনার্জি ডিসিপ্লিন হল প্র্যাকটিক্যাল কাঠামো। এখন আসল অংশ। শক্তি নিয়ন্ত্রণ মানে 3টে স্তর। 1. শারীরিক শক্তি, ঘুম, খাবার, চলাফেরা। কম ঘুম মানে কম ফোকাস, খারাপ খাবার মানে মানসিক ঝিমুনি। শরীর ঠিক না থাকলে মন শক্তিশালী হয় না। 2. মানসিক শক্তি। সকালে প্রথম 1 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় ফোন না, এই সময় নেগেটিভ ইনপুট না, এই সময় তোমার পরিচয় গঠন করো। 3. আবেগীয় শক্তি। অপ্রয়োজনীয় বিতর্ক এড়াও। যাদের সাথে কথা বলে শক্তি কমে, দূরত্ব রাখো। সব লড়াই লড়তে হয় না। কমফর্ট জোনের সবচেয়ে বড় মিথ্যা এটা বলে যে তোমার আরও মোটিভেশন দরকার। না, তোমার দরকার শক্তি সংরক্ষণ। মোটিভেশন আগুন জ্বালায়, শৃঙ্খলা আগুন ধরে রাখে। আর শৃঙ্খলা আসে শক্তির ব্যবস্থাপনা থেকে। ছোট পদক্ষেপের শক্তি। আজ থেকে 3টে কাজ করো। 1. ঘুম থেকে উঠে 30 মিনিট ফোন না। 2. দিনে একবার গভীর ফোকাস ব্লক 25 মিনিট। 3. রাতে 5 মিনিট রিফ্লেকশন। ছোট কিন্তু ধারাবাহিক। শক্তি সুরক্ষিত হলে ইচ্ছা শক্তি টিকে যায়। তখন রিচুয়াল ভাঙে না। আজ রাতে লেখো কোন কাজগুলো তোমার শক্তি খেয়ে নিচ্ছে, কোন মানুষগুলো তোমাকে ক্লান্ত করছে, কোন সময়ে তুমি সবচেয়ে ফোকাসড।
আগামী 7 দিন তোমার সেরা শক্তির সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে দাও। দেখবে ফলাফল বদলাতে শুরু করেছে। কমেন্টে লেখো তোমার সবচেয়ে বড় শক্তি অপচয়ের জায়গা কি? ফোন, অপ্রয়োজনীয় চিন্তা, নাকি ভুল মানুষ? লেখো, সচেতন হওয়া মানেই অর্ধেক পরিবর্তন। পরের পার্টে বলবো কেন শক্তি থাকলেও অনেকে বড় লক্ষ্য নিতে ভয় পায়। কারণ শক্তির পরের স্তর হল দায়িত্ব।